কাশিদাসী মহাভারতে আছে, আকাশে অমরগণ পুষ্পবৃষ্টি কইল, জয় জয় শব্দ দ্বিজ সভা মধ্যে হইল। ভোটের বছরে কেন্দ্রীয় বাজেটে আজ মধ্যবিত্ত চাকুরিজীবীর ওপর কার্যত পুষ্পবৃষ্টি। ৫ লক্ষ টাকা পর্যন্ত করযোগ্য আয় আর আয়কর দিতে হবে না। একটু বিশদে অগমেন্টেড অ্যানিমেশনের মাধ্যমে আসুন আপনাদের দেখাই। বার্ষিক ২.৫ লক্ষ টাকা পর্যন্ত আয়, এর আগে কোনো কর ছিল না, কোনো পরিবর্তন হচ্ছে না, এক্ষেত্রে এখনও দিতে হচ্ছে না। ৩ লক্ষ টাকায় আসি। ৩ লক্ষ টাকা পর্যন্ত আয় এতদিন কর দিতেন ২,৬০০ টাকা, এখন আর কোনো কর লাগবে না, অর্থাৎ আপনার বছরে ২৬০০ টাকা নেট বেঁচে গেল। ৪ লক্ষ টাকায় আসি। ৪ লক্ষ টাকা পর্যন্ত করযোগ্য আয়ে ট্যাক্স ছিল ৭,৮০০ টাকা, এখন যেটা শূন্য, অর্থাৎ ৭,৮০০ টাকা আপনি সাশ্রয় করছেন। ৪.৫ লক্ষে আসি। ৪.৫ লক্ষ টাকা পর্যন্ত আয় বার্ষিক কর ছিল ১০,৪০০ টাকা, যেটা এখন শূন্য, অর্থাৎ বছরে আপনার বাঁচবে ১০,৪০০ টাকা। ৫ লক্ষ টাকা। ৫ লক্ষ টাকা পর্যন্ত আয় এতদিন কর গুনতে হতো ১৩,০০০ টাকা বছরে, এবার যেটা শূন্য হয়ে যাওয়ায় আপনার লাভ হলো নেট ১৩,০০০ টাকা। পীযূষ গোয়েলের দাবি, এই সিদ্ধান্তের ফলে ৩ কোটি মানুষের মুখে হাসি ফুটবে। এছাড়াও ভোটের বছরে গ্র্যাচুইটির ঊর্ধ্বসীমা বৃদ্ধি, ৪০,০০০ পর্যন্ত ব্যাংক এবং পোস্ট অফিসে রাখা আমানতের ওপর সুদে করমুক্তির ঘোষণায় চাকুরিজীবী মধ্যবিত্তকে স্বস্তি দিতে চাইল মোদী সরকার। ভোটের মুখে কল্পতরু যাকে বলে। আসুন সুখবরটা শুরুতেই দেখে নিই। দেখব। শোভাবাজারের বাসিন্দা দেবাশিস সাহা পেশায় স্কুল শিক্ষক। শুক্রবার সকাল থেকে বাজেটের দিকে নজর রেখেছিলেন, মুখে হাসি ফুটেছে তাঁর। দেবাশিসের বার্ষিক করযোগ্য আয় ৫ লক্ষ টাকার থেকে কম। এতদিন আয়কর দিতে হতো তাকে, এতদিনে কর মুক্তি। লোকসভা ভোটের আগে মোদী সরকারের অন্তর্বর্তী বাজেটে এরকম অসংখ্য মধ্যবিত্ত চাকরিজীবীর জন্য এসেছে সুখবর। দেবাশিসের মতো আপনারও বার্ষিক করযোগ্য আয় যদি ৫ লক্ষ টাকা পর্যন্ত হয়, তাহলে আপনারও কর মুক্তি ঘটছে। অর্থাৎ ধরে নেওয়া যাক আপনার মোট বেতন বছরে ৫ লক্ষ টাকা এবং আপনার কর ছেড়ে সুবিধাযুক্ত কোনো বিনিয়োগ নেই, তাহলেও আপনাকে দিতে হবে না কোনো আয়কর। लगभग 3 करोड़ से अधिक टैक्स पेयर्स को हमने एक लाभ जरूर अभी इस बजट में दिया है। अगर टैक्सेबल इनकम 5 लाख रुपए तक हो तो उन व्यक्तियों को एक टैक्स रिबेट पूर्ण रूप से दिया जाएगा, जिससे 5 लाख रुपए तक की टैक्सेबल इनकम के सभी लोग टैक्स के दायरे से बाहर निकल जाएंगे और उनको अब टैक्स नहीं भरना पड़ेगा। বার্ষিক ৫ লক্ষ টাকা পর্যন্ত করযোগ্য আয়ের উপর আয়কর না দিলে আপনার কত সাশ্রয় হবে দেখুন। আপনার বার্ষিক করযোগ্য আয় ২.৫ লক্ষ টাকা হলে এতদিন আপনাকে কোনো কর দিতে হতো না, এখনো কোনো আয়কর দিতে হবে না। বার্ষিক করযোগ্য আয় ৩ লক্ষ টাকা পর্যন্ত হলে এতদিন আপনাকে কর দিতে হতো ২,৬০০ টাকা, এখন কোনো আয়কর দিতে হবে না, ফলে পুরোটাই সাশ্রয়। বার্ষিক ৩.৫ লক্ষ টাকা করযোগ্য আয়ের ক্ষেত্রেও আপনাকে এতদিন আয়কর দিতে হতো ২,৬০০ টাকা, এখন আয়কর না দিতে হওয়ায় পুরো টাকাই সাশ্রয় হবে। বার্ষিক ৪ লক্ষ টাকা পর্যন্ত করযোগ্য আয়ে এতদিন কর দিতে হতো ৭,৮০০ টাকা, এখন আর এই আয়কর দিতে হবে না। বার্ষিক ৪.৫ লক্ষ টাকা করযোগ্য আয়ে এতদিন ১০,৪০০ টাকা কর দিতে হতো, এখন আর এই আয়কর আপনাকে দিতে হবে না। এতদিন ৫ লক্ষ টাকা বার্ষিক করযোগ্য আয় করলে আয়কর হিসেবে ১৩,০০০ টাকা দিতে হতো, এখন আর এই আয়ের জন্য কোনো আয়কর দিতে হবে না। মূল্যবৃদ্ধির বাজারে এই সাশ্রয়ের খবরে খুশি মধ্যবিত্ত। সেদিক দিয়ে দেখতে গেলে জিনিসটা ওয়েলকাম ডিসিশন, কিন্তু চিন্তার ব্যাপার একটাই আসছে, সেটা হচ্ছে এটা তো ইন্টারিম বাজেট কিছুটা সময়ের জন্যে, এবং এর পরে যে ইলেকশন আছে ইলেকশনের জন্য কিছু চমক তো থাকেই, এবং এই ইলেকশনের পরেই যে সরকারই আসুক না কেন, তারা এটা কতটা বজায় রাখবে বা কোনো অ্যামেন্ডমেন্ট হবে কি না, বা এটা কমে যাবে কি না, বা পুনর্মূল্যায়ন হবে কি না, আমরা সেই ব্যাপারটার জন্য একটু অপেক্ষা করে থাকতেই হবে। কারণ এই মুহূর্তের কথা যদি বলেন, হ্যাঁ এটা আমাদের পক্ষে কিছুটা স্বস্তির ব্যাপার তো নিশ্চয়ই। এবার অন্তর্বর্তী বাজেটে বাকি আয়কর কাঠামোয় কোনো পরিবর্তন করা হয়নি, আর তাই আপনার বার্ষিক করযোগ্য আয় ৫ লক্ষ টাকার বেশি হলেই আপনি পাবেন না কোনো ছাড়। সমস্ত বিনিয়োগ দেখানোর পরেও বার্ষিক করযোগ্য আয় ৫ লক্ষ টাকার বেশি হলে আপনাকে পুরনো হারেই আয়কর দিতে হবে, অর্থাৎ ১০ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক করযোগ্য আয়ে ২০% আয়কর দিতে হবে, বার্ষিক ১০ লক্ষ টাকার বেশি করযোগ্য আয়ে ৩০%, এবং বার্ষিক ৫০ লক্ষ টাকা বা তার বেশি অঙ্কের করযোগ্য আয়ের ক্ষেত্রে ৩০% আয়কর দিতে হবে। এবিপি আনন্দ। এবার আরেকটা সম্ভাবনায় আসবো। ১০ লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে আপনি ১ টাকাও কর না দিতে পারেন। কিভাবে এটা সম্ভব? আসুন আরও একবার অগমেন্টেড অ্যানিমেশনের মাধ্যমে আপনাদের দেখাই। ধরুন ১০ লক্ষ টাকার মধ্যে আপনি 80সির আওতায় ১.৫ লক্ষ টাকা বিনিয়োগ করছেন।
বছরে হোম লোনের ওপর সুদ গুনছেন 2 লক্ষ টাকা। ন্যাশনাল পেনশন স্কিম বা এনপিএস এর আওতায় আপনি আরও 50,000 টাকা, যেটা সর্বোচ্চ, বিনিয়োগ করছেন। এর সঙ্গে আপনি আরও 50,000 টাকার মেডিক্লেম আপনার এবং গোটা পরিবারের জন্য যোগ করলেন। এবং অবশ্যই স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 টাকা, 40 থেকে এবারই বেড়ে হয়েছে 50,000 টাকা। সব মিলিয়ে বিনিয়োগের অঙ্ক দাঁড়ালো 5 লক্ষ। 10 লক্ষ থেকে এই 5 লক্ষ বাদ দিয়ে আপনার করযোগ্য আয় এসে দাঁড়ালো 5 লক্ষে, অর্থাৎ আপনাকে আয়কর গুনতে হবে না। তবে হ্যাঁ, একটা ফ্যালাসিও আছে এক্ষেত্রে। যে মানুষটার 10 লক্ষ টাকা আয়, সেই মানুষটা কি করে 5 লক্ষ টাকা বিনিয়োগ করতে পারবেন? আদৌ কি সেটা সম্ভব? তবে হ্যাঁ, একই পরিবারে যদি স্বামী স্ত্রী দুজনেই করযোগ্য আয় করেন, সেক্ষেত্রে অবশ্য ভিন্ন কথা। আমি সরাসরি এবার আলোচনায় আসবো। আমি অর্ঘ্য মিত্রের দিকে দিয়ে শুরু করব। অর্ঘ্যবাবু, আপনার মনে থাকবে গত 7 বছর ধরে অন্তত প্রথম প্রশ্ন আপনার কাছে থাকে যে মধ্যবিত্ত চাকুরিজীবীর কি পেল হাতে, এবং 7 বছর ধরেই কার্যত অশ্বডিম্ব হয়েছে। আপনি বলেছেন যে হ্যাঁ, সরাসরি কিচ্ছু পাওয়া যাচ্ছে না, তবে এইভাবে পরোক্ষভাবে কিছু লাভ হতে পারে। এবার বোধহয় ছবিটা কিছু আলাদা। কার্যকরী অর্থমন্ত্রী, ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী, তিনি বলছেন 3 কোটি মানুষের মুখে হাসি ফুটবে। পরিবার যদি ধরি, 12 কোটি মানুষ উপকৃত হবে। তো মধ্যবিত্ত চাকুরিজীবীর কাছে এই বাজেট কতটা সুখবর? স্বল্প মেয়াদী হতে পারে, কিন্তু কতটা সুখবর? সুমন, তুমি পরিষ্কার করে এক্ষুনি বোঝালে। আর মধ্যবিত্ত চাকুরিজীবী থেকেও সবচেয়ে বড় যেটা এই বাজেটে এসছে, যে প্রধানমন্ত্রীর ঘোষণা, যেটা ফার্ম সেক্টর এবং ফার্মারদের, সেটা আমি পরে আসছি। যেহেতু প্রশ্নটা মধ্যবিত্ত চাকুরিজীবীদের ক্ষেত্রে, সবচেয়ে বড় কথা যেটা হয়েছে যে সামান্য বেড়েছে স্ট্যান্ডার্ড ডিডাকশন 40,000 থেকে 50,000 টাকা। এবং যেটা হাউস, একটা পরিষ্কার করে বলি, এতদিন একটা বাড়ির ক্ষেত্রে কোনো ট্যাক্স দিতে হতো না, সেটা আমি নিজে ব্যবহার করছি। কিন্তু আমার যদি একটা দ্বিতীয় বাড়ি থাকতো, তাহলে যেটা সেকেন্ড, যেটা হাউস, দ্বিতীয় বাড়ি, সেটা থেকে আমি যদি কোনো ইনকাম নাও থাকে, ভাড়া নাও দিই, তাহলে একটা নোশনাল ট্যাক্স দিতে হতো। এবার সেটা দিতে হবে না, দুটো বাড়ির ক্ষেত্রে এক্সেমশন আসছে। এবং আরেকটা যেটা হয়েছে, যে এটা মধ্যবিত্ত বলবো না, কারণ যে দুটো বাড়ি যার আছে তাকে কি মধ্যবিত্ত বলা যায় আমি জানি না। এবং ক্যাপিটাল গেনের ক্ষেত্রেও আগে ছিল যে আমি যদি কোনো আমার রেসিডেন্সিয়াল বাড়ি, আবাসিক বাড়ি বিক্রি করি, এবং সেটা যদি আমি, যে ক্যাপিটাল গেনটা হলো, যে মুনাফাটা হলো, সেটা যদি আমি আরেকটা রেসিডেন্সিয়াল বাড়ি কিনি, তাহলে আমি সেটার একটা সেট অফ পেতাম, আমার ট্যাক্সটা বাদ যেত। 3 বছরের মধ্যে করতে হতো, 3-2 তার বিভিন্ন আছে সেই পিরিয়ডের মধ্যে। এবং এখন সেটা হলো আমার, এটা আমি দুটো বাড়িতে ইনভেস্ট করতে পারি। এখানে আবার প্রশ্ন, এটা কি মধ্যবিত্ত যে দুটো বাড়ি কিনছে? ঠিক। এবং মধ্যবিত্ত ডেফিনেশনটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে। এবং আর ইনফ্যাক্ট আপনাকে জানিয়ে রাখি, আজকেই বাজেটের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎকারে তিনি বলেছেন যে মধ্যবিত্তের সংজ্ঞাটাই তিনি পাল্টাতে চাইছেন, এবং মধ্যবিত্তের সংজ্ঞা পাল্টাচ্ছে। কিছুটা তো হচ্ছে ডেফিনেটলি। যদি একটা আয় বাড়ে, মধ্যবিত্তর ডেফিনেশন আমরা তো একটা আয়ের লিমিট ধরে করি, তো সেই হিসেবে একটা অটোমেটিক একটা কন্টিনিউয়াস চেঞ্জ হচ্ছে। আমি আপনাদের, আপনি খুব গুরুত্বপূর্ণ কৃষির কথা বললেন, আমি তার আগে শুধু একবার দেখাবো যে বার্ষিক 40,000 পর্যন্ত সুদ করমুক্ত হলো ব্যাংক বা পোস্ট অফিসে, যেখানেই আপনি টাকা রাখুন না কেন। আমি দ্রুত একবার বিস্তারিত দেখে নেব। কড়া নাড়ছে লোকসভা ভোট, তার আগে মধ্যবিত্ত চাকরিজীবীদের মুখে হাসি ফোটালো মোদী সরকারের বাজেট। 5 লক্ষ টাকা পর্যন্ত করযোগ্য আয়ে ছাড়ের পাশাপাশি ঘোষণা হলো একগুচ্ছ পদক্ষেপের। গ্র্যাচুইটির ঊর্ধ্বসীমা 10 লক্ষ থেকে বেড়ে হয়েছে 30 লক্ষ টাকা। বর্তমান আইন অনুযায়ী 2-1টি ক্ষেত্র ছাড়া কোনো কর্মী 5 বছর টানা কাজ করলে গ্র্যাচুইটি পাওয়ার জন্য বিবেচিত হন। বর্তমানে 5 বছর কাজ করার পর প্রতি 1 বছরের জন্য কর্মীদের 15 দিনের বেতন গ্র্যাচুইটি হিসেবে প্রাপ্য হয়। সেক্ষেত্রে 4টি ছুটির দিন বাদ দিয়ে 26 দিনে মাস ধরা হয়। এতদিন সরকারি কর্মীদের গ্র্যাচুইটির ঊর্ধ্বসীমা ছিল 10 লক্ষ টাকা, সেটা বেড়ে হয়েছে 30 লক্ষ টাকা। যদিও বেসরকারি সংস্থার কর্মীদের এরকম কোনো ঊর্ধ্বসীমা ছিল না। বর্তমান আইন অনুযায়ী অবসরের পর একজন বেসরকারি সংস্থার কর্মী সর্বাধিক 10 লক্ষ টাকা করমুক্ত গ্র্যাচুইটি পান। 10 লক্ষ টাকার বেশি হলে এতদিন সেই বর্ধিত পরিমাণের ওপর কর দিতে হতো। এবার সেই 10 লক্ষের সীমা এক ধাক্কায় বেড়ে হচ্ছে 30 লক্ষ টাকা। অর্থাৎ কোনো বেসরকারি সংস্থার কর্মী 30 লক্ষ টাকা পর্যন্ত গ্র্যাচুইটি পেলে তাকে কোনো কর দিতে হবে না, কিন্তু 30 লক্ষের বেশি হলেই বর্ধিত পরিমাণ টাকা করযোগ্য হবে। এর ফলে সংশ্লিষ্ট কর্মচারীরা সংস্থা থেকে অনেক বেশি করমুক্ত গ্র্যাচুইটি পেতে সক্ষম হবেন। ব্যাংক, পোস্ট অফিস থেকে যারা মোটা টাকা সুদ পান তাদেরও স্বস্তি দিয়েছে মোদির বাজেট। ব্যাংক, পোস্ট অফিসে প্রাপ্ত সুদের পরিমাণ 10,000 টাকা হলেই এতদিন টিডিএস কাটা হতো।
বাজেটে সেই ঊর্ধ্বসীমা বাড়িয়ে 40,000 টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। TDS threshold on interest earned on bank or post office deposits is being raised from 10,000 to 40,000 rupees. कि कई हमारे पेंशनर्स हैं, कई महिलाएं हैं जो नौकरी या काम नहीं करती हैं पर उनकी पूंजी बैंक में रखती हैं, उनको TDS के कारण उनको इनकम टैक्स रिटर्न भरना पड़ता था, रिफंड लेना पड़ता था। अब 40,000 तक जब ब्याज मिलेगा बैंक से या पोस्ट ऑफिस डिपॉजिट से, उस पर TDS नहीं होगा। কেন্দ্রের এই ঘোষণা রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার প্রাক্তন কর্মী শ্রীকুমার মিত্রর মতো অনেককেই স্বস্তি দিয়েছে। আমাদের বেশ কিছুটা সুবিধাই হবে। রিটায়ার্ড পার্সন আমাদের তো সব কিছুই নির্ভর করছে যে টাকা জমানো আছে ব্যাংকে, সেই টাকার উপর যে ইন্টারেস্ট। কয়েক বছরে ইন্টারেস্ট যেভাবে কমেছে তাতে আমাদের হাতের টাকাটা অনেকই কমে গেছে। এখন আমাদের মানে একটু বেশি খরচ হলেই প্রিন্সিপাল অ্যামাউন্টটা ভাঙিয়ে খরচ করতে হতো, সেটা থেকে অন্তত কিছুটা রিলিফ পাওয়া যাবে। বাজেট ঘোষণায় রয়েছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের সদস্য হলেই মিলবে 6 লক্ষ টাকার বীমা। পাশাপাশি ব্যক্তিগত মালিকানাধীন দ্বিতীয় বাড়িতে কর ছাড় দেওয়া হয়েছে। সঞ্চয়ন মিত্র ও সন্দীপ সরকার, এবিপি আনন্দ। সুখবরগুলো দেখালাম, ঠিক এইখানে আমার দুটো প্রশ্ন আছে। আমি রাজনৈতিক প্রতিক্রিয়ার জন্য রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের কাছে আসবো। সুব্রতবাবু, যে ভালো ভালো জিনিসগুলো দেখালাম, প্রত্যেকে একটা জিনিস জানতে চাইবে যে 19-এর লোকসভা এসে গেল, এই সরকারের আয়ু আর কয়েক মাস, এরপর যে নতুন সরকার আসবে তারা এই যাবতীয় ঘোষণা উল্টে পাল্টে দিতে পারে কিনা, থামাতে পারে কিনা, এবং এর আগে আপনার দীর্ঘদিনের সংসদীয় রাজনীতিতে থাকার অভিজ্ঞতা কি কি দেখা গেছে? রাতারাতি এই সিদ্ধান্তগুলো আটকে দিলে আবার অজনপ্রিয় হওয়ার একটা ঝুঁকিও থাকে। এইটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এত কিছু তো হবে 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 হবে, কিন্তু টাকাটা আসবে কোত্থেকে? এটাই আসল কথা বলেছে। যাই হোক, আমি প্রথমে বলে রাখি, আমি তো তাত্ত্বিক অর্থনীতিবিদের মতন কিছু বলতে পারবো না, কিন্তু আমার ব্যবহারিক দেখা এবং এই সিস্টেমের মধ্যে থাকাটা প্রায় 50 বছর হলো। কাজে আমি এইটুকুনি বলতে পারি যে এই বাজেট দেখে যারা উল্লসিত হবেন তারা বোধহয় খুব বোকামি করে ফেলবেন। উল্লসিত হওয়ার জন্যই হয়তো করা হয়েছে, কিন্তু কোথাও একটা জায়গায় বলা হয়নি যে এতগুলো টাকার আয় কমে গেলে, সেটা ব্যয় কমে গেলে, আয় কমে গেলে কোত্থেকে আসবে সরকার চালাবার জন্য এই টাকাটা? এই টাকাটা আসবে কোথায়? যে সরকারকে গত বছরে পর্যন্ত, তার আগের বছরও গাদা গাদা ইভেন্সিয়াল ট্যাক্স জেসিটির মতন জিনিস বাড়াতে হয়েছে, যাতে ইভেন স্টেটগুলোরও তার শেয়ার পেয়ে খানিকটা সুবিধে পেয়েছে, এবং আমরা বুঝতে পারি যে আমাদের খানিকটা সুবিধা হয়েছে। এই টাকাগুলো কোত্থেকে আসবে? এটা নির্বাচনের আগে বোধহয় যারাই মিনিমাম সচেতন তারাই জানতেন এরম একটা বাজেট হবে। সাধারণভাবে আমরা সরকারের, কেন্দ্রীয় সরকারে যখন আমরা কংগ্রেসে ছিলাম, তখনও যে ওই একটা কথা ছিল প্রচলিত, জনমুখী বাজেট ইত্যাদি বলার, একেবারে জনমুখী থেকে যে মুক্ত সব সরকার থাকতে পারে তা নয়, কিন্তু এরম বিপজ্জনক জনমুখী আমার জীবনে দেখিনি। এতে আমার সন্দেহ হয় যেটা সবচেয়ে, যে হয়তো নির্বাচনের পরেই কোনো বড় এবং ব্যাপক আঘাত আসবার জন্য আমাদের তৈরি থাকতে হবে। আমি দ্রুত একবার বিজেপির প্রতিক্রিয়া নিয়ে নেব। এই রকম বিপজ্জনক জনমুখী কোনোদিন দেখেননি বলছেন সুব্রত মুখোপাধ্যায়। না, আমার মনে হয় যে আসলে আপনারা যদি দেখেন যে ডিরেক্ট ট্যাক্স কালেকশনটা, যে গত 4 বছর আগে 6.38 লাখ ক্রোর্স থেকে সেটা 12 লাখ ক্রোর্স হয়েছে। আবার যদি বলেন যে গত 9 মাসে যে টোটাল যে কালেকশনটা জিএসটির, সেই কালেকশনটা 1,30,000 কোটি টাকা অতিরিক্ত হয়েছে, এবং এই 3 মাসে যা ট্রেন্ড আছে আরো 3 লক্ষ কোটি, মানে 4 লক্ষ কোটি। সেটা যথেষ্ট পঙ্কজবাবু, আয়ুষ্মান ভারতের প্রবল চাপ রয়েছে, একটার পর একটা প্রকল্প। আপনি একটা জিনিস বিষয়ে আমি দেখছিলাম যে যদি সরকার একটা লেভেল পর্যন্ত 5 লক্ষ টাকা পর্যন্ত করযোগ্য আয় এই জায়গাটা নিয়ে এসছে, যদি এমন হতো যে 2.5 লক্ষ থেকে 3 লক্ষ করতো, তাহলে সরকারের প্রায় 10,000 কোটি টাকার মতো অতিরিক্ত তাকে
কর তাকে হারাতে হতো। যদি তারপরে স্ল্যাবে যেত তাহলে সেটা হয়তো 12,000 কোটি। এই পুরো এখন ক্যালকুলেট করে দেখতে হবে কতটা। কিন্তু একটা বিষয় যে মধ্যবিত্ত মানুষ তারা কিন্তু খরচেরও সুযোগ পাবে, এবং খরচ মানে সেভিংস হবে, ইনভেস্টমেন্ট হবে, অ্যাক্সিলারেশন হবে, স্বাভাবিক এটা হওয়া উচিত। এবং আপনার একটা বাক্য আমি ধার করছি, মধ্যবিত্ত মানুষ খরচের সুযোগ পাবে, কিন্তু আমি বলছি সত্যি কি পাবে অভিরূপদা? একটা আশঙ্কা বোধহয় থেকে যায় যে এর পরের সরকার এসে এই ধরনের ব্যয়বহুল প্রকল্প যদি না চালাতে চায় সেক্ষেত্রে। হ্যাঁ, এখানে দুটো কথা আমি বলবো। একটা হচ্ছে যে সরকারের আর কয়েক মাস মাত্র আয়ু আছে, তাদের পক্ষে এই ধরনের একটা বাজেট করাটা অনৈতিক আমার মনে হয়। এই জন্যে যে তারা কিন্তু পরের সরকার যে আসছে তাদের ঘাড়ে একটা জিনিস চাপিয়ে দিচ্ছে। ইনফ্যাক্ট ইন্টারিম বাজেট এত কিছু বলা হয়েছে আমাদের সাংবাদিকতার স্মৃতিতে অন্তত নেই, মানে প্রায় পূর্ণাঙ্গ বাজেটের থেকে বেশি ছাড়া কম না। ছাড়গুলো দেওয়া হলো 5 লাখ ইত্যাদি করে প্রতিটি হেডেই প্রায় দেওয়া হয়েছে, যেগুলো সেন্সিটিভ লক্ষ্য করবেন সেইগুলোই দেওয়া হয়েছে যেগুলো ভোট টানবে। লক্ষ্য করে দেখবেন ভোটের বাইরে ছাড় দেওয়া নেই, ভোট করবে যে সব হেডগুলো সেইগুলো বেছে নেওয়া হয়েছে। যেমন কৃষক, তারা ভোট আমি সুব্রতকে বলতে যাচ্ছিলাম এখনো পর্যন্ত শুধু চাকরিজীবী দেখিয়েছি, এবার আপনাদের দেখাবো কৃষক শ্রমিক এখনো আসেনি। দ্রুত একবার দেখে নেব কি পাচ্ছেন তিনি। যে টাকাটা पीएम किसान इस योजना के तहत जो छोटी जमीन रखते हैं 2 हेक्टेयर तक की जिनकी जमीन है 6,000 रुपए प्रति वर्ष के हिसाब से देने का निर्णय। ये प्रोग्राम 1 दिसंबर 2018 से ही लागू किया जाएगा। ভোটের আগে শেষ বাজেট বক্তৃতায় কৃষকদের জন্য অনেকটা সময় বরাদ্দ করলেন মোদী সরকারের ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী পীযূষ গোয়েল। পর্যবেক্ষক মহলের মতে হিন্দি বলয়ের 3 রাজ্যের কৃষকরা মুখ ফিরিয়ে নেওয়ার জেরে বিধানসভা ভোটে জোর ধাক্কা খেয়েছিল বিজেপি। তার উপর 3 রাজ্যে ক্ষমতায় বসেই কৃষি ঋণ মকুব করে মোদীকে আরও কড়া টক্করের মুখে ফেলে দেন কংগ্রেস সভাপতি। এইসব কারণেই কি ভোটের বছরে মোদী সরকারের নজর কৃষক আর মধ্যবিত্তের দিকে? সেই উত্তরের খোঁজে এবিপি আনন্দ পৌঁছেছিল সিঙ্গুরের শস্য চাষী শৈলেন মান্না। 1 একর জমি রয়েছে তার। কৃষকদের জন্য নতুন যা কিছু মোদী সরকার ঘোষণা করেছে তা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন শৈলেন। আমাদের সুবিধা হবে যাতে 6,000 টাকা যদি পাই চাষের জন্য। আমরা ভেবেছিলাম যে সারের দামটা কমবে, সারের দামটা ওই অনেকটা বাড়া, যেটা 1,000 টাকা হলে সুবিধা হতো সেটা আমাদের 1380 টাকা হয়েছে নতুন প্রিন্টে। বীজের ক্ষেত্রেও সেভাবে পেলাম না। সিঙ্গুরের কৃষক গৌর মাঝি আবার মোদী সরকারের এই বাজেটকে ঠিক ভরসা করতে পারছেন না। এটা কবে পাবে তার কোনো ঠিক ঠিকানা নাই। আজ থেকে 10 বছর পিছিয়ে যান, 250 টাকা আলু বিক্রি করেছি, 400 টাকা সার কিনেছি, আর এখন সেটা হচ্ছে কত 1350 টাকা সার, আর আলু বিক্রি করবো এ বছরের বাজারে 150 থেকে 200 টাকা। যদিও কৃষক স্বার্থে আগে কোনোদিনও এমন পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী। एक प्रकार से आजादी के बाद देश के इतिहास में किसानों के लिए बनी ये सबसे बड़ी योजना है। পাল্টা মোদী সরকারের অন্তর্বর্তী বাজেটে কৃষক বরাদ্দকে দ্বিচারিতা বলে কটাক্ষ করেছে কংগ্রেস। आप 3.5 लाख करोड़ रुपए 15 लोगों का कर्जा माफ कर सकते हो और किसान को आप 17 रुपए देते हो, दिन के 17 रुपए। अपमान नहीं है तो क्या है? প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে কেন্দ্রের প্রস্তাব 2 হেক্টরের কম যাদের জমি সেই সব কৃষকরা বছরে 6,000 টাকা করে ভাতা পাবেন। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের 5% ভর্তুকি দেওয়া হবে। কিষাণ ক্রেডিট কার্ডেও মিলবে বাড়তি 2% ভর্তুকি। আর তেলেঙ্গানায় কে চন্দ্রশেখর রাওয়ের সরকার রায়তু প্রকল্পে কৃষকদের একর পিছু 8,000 টাকা করে সহায়তা করে। সেখানে জমির পরিমাণের কোনো ঊর্ধ্বসীমা নেই। সম্প্রতি বাংলায় কৃষক বন্ধু প্রকল্প চালু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রকল্পে বলা হয়েছে প্রতি একর জমিতে বছরে 2 বার রবি ও খরিফ চাষের মরশুমে 2,500 টাকা করে মোট 5,000 টাকা চাষের খরচ দেওয়া হবে। এই প্রেক্ষাপটে মোদী সরকারের বাজেটের তুলোধনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। Why they have not announced one a single agenda for the farmers? Even you will be surprised to see what they are saying for farmers. It is already our budget, it has been done. In the name of farmers, they are cheating the farmers.
পর্যবেক্ষক মহলের একাংশের মতে বিভিন্ন রাজ্যের কৃষি ঋণ মকুব ও কৃষক সহায়ক প্রকল্প চালু করে বিরোধী দলগুলি যখন বিজেপিকে টেক্কা দিতে চাইছে, তখন ভোটের আগে অন্তর্বর্তী বাজেটকেই অস্ত্র করল মোদী সরকার। পাশাপাশি পশুপালন ও মৎস্যজীবীদের জন্য সুদে 2% ছাড়েরও ঘোষণা করেছে কেন্দ্র। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। সুব্রতদা, আপনি রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী, আপনার দফতরটা গ্রাম প্রধান, তো কি ইম্প্যাক্ট পড়বে? না, আমি একটা কথা প্রথমেই বলে নিই, মানে এটা বলার লোভ সামলাতে পারছি না এই ফোরাম বলে, যে আমি কনভিন্সড হলাম, কারণ আমি আমার জীবনে অনেক বাজেট দেখেছি নিজের এবং অন্যদের। আমি একটা সরকার কত ভীত সন্ত্রস্ত হলে 2 মাস ইলেকশনের তারা এই বাজেট করতে পারে। এই বাজেটের যে চমকগুলো দিয়েছে, অনেক সাধারণ মানুষও যেমন আছে, তেমনি অনেক বুদ্ধিমান মানুষরা আছেন যারা বুঝতে পারবেন যে 3 মাস পরে আমরা কোথায় যাব। তার কারণ কোথাও লেখা নেই, আমি যে কথাটা বলছি, যে আয় ছাড়া তো দেশ চলবে না। তোমার সংসার যেমন চলবে না তোমার আয় না থাকলে, তেমনি আমার দেশও চলবে না আয় না থাকলে। যে দেশকে কয়েক বছর আগেই তোমার জিএসটি ইত্যাদি মতন জিনিস করতে হয়েছে এবং জ্যামিতিক হারে বাড়াতে হয়েছে বিভিন্ন জিনিস, পেট্রোল থেকে আরম্ভ করে ডিজেল থেকে আরম্ভ করে ইত্যাদি ইত্যাদি, আর তাকে আজকে এমন কি স্বাচ্ছন্দ্য এলো অর্থনৈতিক স্বয়ংবরতার মধ্যে দিয়ে, যে একেবারে উদার হস্তে সবকিছু মুক্ত করে দিয়ে ছেড়ে দিলেন। আপনি বলছেন বেসিক ফান্ডটা কোথা থেকে আসবে, কিন্তু সুব্রতদা, এই রাজ্যেও তো আড়াই করে 5,000 টাকা দেওয়া হচ্ছে, যেটা এই বাজেটে কেন্দ্র সরকার 6,000 টাকা দেওয়ার কথা বলা হচ্ছে কৃষকদের। না না, কৃষকদের ক্ষেত্রে তো আমাদের যেটা ছাড়ার কথা বলছেন, ওটা তো আমাদের অলরেডি করাই আছে, ওটা নতুন করে তো কিছু না। আমি তো একদম বইটাই নিয়ে দুদিক দিয়ে কৃষকরা বেনিফিটেড হচ্ছে, দুদিক দিয়ে বেনিফিটেড হচ্ছে। এবং যেহেতু কতগুলি ঐতিহাসিক ঘটনা ঘটেছে, অন্তত আমার দেখা অত বড় কৃষক মিছিল প্রতিবাদী উইদাউট কোন একটা রাজনৈতিক রক্ত বেরোচ্ছে হয়নি, এবং সেটা যে কোনো প্রধানমন্ত্রীর পালস বিট বাড়াতে পারে, এটা আমি বলতে পারি। এবং আমি তো আমি তার পরবর্তীকালে অপোজিশন যে টিমটা হয়েছে, তারাও এজেন্ডা করেছেন যে তারা ক্ষমতা এলে কৃষকদের সাহায্য করবে। তো ওনার যে কোনো বোকালোকও জানেন যে এই বাজেটে, যেটা টেম্পোরারি বাজেট বলে আমরা মনে করি, সেই বাজেটে কৃষকদের ক্ষেত্রে এই ধরনের ঘোষণা, অবাস্তব ঘোষণা থাকবে। কিন্তু ডেঞ্জারটা কোথায়, এই বাস্তবের জ্ঞানটা, পরিমাপটা এত বেশি করে ফেলেছেন যে তাদের মনে হচ্ছে আমার যে উনি ধরেই নিয়েছেন আমি আসবো না, যে আসবে সে মরুক। ধরুন আপনারা ক্ষমতায় এলেন, আমি তর্কের খাতিরে, সম্ভাবনার খাতিরে ধরছি, তাহলে তো অর্থনীতিবিদরা বলছেন এই বিপুল অর্থ চাপ আপনাদের উপর থাকবে। কোথা থেকে এই অর্থ আসবে? গৌরী সেনের সময় তো নয়। না, একটা বিষয় না বলে পারছি না, যে সংবিধানের 112 ধারায় যদি আপনি দেখেন, যে বাজেট শব্দটাই কিন্তু আমাদের সংবিধানে নেই, যেটা আছে কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। সুতরাং আমরা, মানে আমি শব্দের যদি ফ্যালাসি বলেন, তাহলে সেই ফ্যালাসিটা আমাদের সংবিধানের মধ্যে এখনো রয়ে গেছে। হ্যাঁ, এবার এবং রাজনীতিবিদরা যে যখন ক্ষমতায় থাকেন, এর আগেও তো এরকম বাজেট আমরা দেখেছি, প্রণব বাবুকেও দেখেছি। ধরুন প্রথম বিশ্বে বাজেট একটা শুধু আয় ব্যয় হিসেব, তার এই প্রতিশ্রুতি দেওয়ার কোনো জায়গাই নেই। আপনি যে কোনো উন্নত দেশের যদি আয় ব্যয়ের হিসেব লক্ষ্য করেন, যে গত বছরের থেকে এবারের যে বৃদ্ধিটা, সেই বৃদ্ধিটা দেখলে বোঝা যাবে যে 24,57,235 কোটি টাকা থেকে বেড়ে সেটা হয়েছে 27,84,200 কোটি টাকা। এটা বাজেট, এবং সেটা বৃদ্ধি হচ্ছে 3,26,965 কোটি টাকা, প্রায় 13.30%। তো এই বৃদ্ধিটা যদি কনসিডারিং দ্য ইনফ্লেশন বলেন, যে ইনফ্লেশনটা কিন্তু 4.6%-এর মধ্যে অ্যারেস্ট করা গেছে, তাহলে এটা একটা যথেষ্ট ভালো অ্যালোকেশন, এটা বোঝা যাচ্ছে। শৈবাববাবু একমত হবেন? জাস্ট একটা কথা বলে নি, এই যে মানে টাকাটা কোথা থেকে আসবে এই প্রসঙ্গে বলি, যে একটা কথা মানে অনেক সময় বলা হচ্ছে যে প্রচুর রেভিনিউ আর্নিং, কর আদায় বেড়েছে, করদাতার সংখ্যা বেড়েছে। এবার কর আদায় যদি বাড়ে, এতটাই যদি ভালো অবস্থা হয়, তাহলে আমাদের ফিসক্যাল ডেফিসিট বাড়ছে কেন?
আমাদের তো ফিসকাল ডেফিসিট বেড়েই চলেছে, এবং তার ফলে টাকাটা আনতে গেলে যদি সত্যি আনতে হয় তাহলে হয় বাজার থেকে ধার করতে হবে সরকারকে, অথবা টাকা ছাপাতে হবে, এছাড়া অন্য কোনো উপায় নেই। অর্থাৎ হয় ইনফ্লেশন বাড়বে, না হয় রেট অফ ইন্টারেস্ট বাড়বে। কিন্তু এখানেই অভিজ্ঞতা পরের প্রশ্ন, যে তাহলে ধরুন সরকার পরিবর্তন হয়ে গেল, অন্য কেউ সরকারে এলো, তার কতটা সে দায়বদ্ধ? তার তো কোনো দায়বদ্ধতা নেই। আমি তো সেই জন্যই বলছি এটা অনৈতিক। তার সত্যি কথা বলতে কি দায়বদ্ধতা নেই, কিন্তু যেহেতু এগুলো জনমোহিনী পদক্ষেপ, এটার বাইরে যাওয়া, সেই জন্য আমি অনৈতিক বলছি। অর্থাৎ আরেকজনকে দিয়ে একটা কাজ করানো হবে, কিন্তু তার সুবিধাটা আমি নেব ভোটের আগে, এইটাকে আমি অনৈতিক বলছি। আমি বলছি, আমি একবার শৈবাল বাবুর কাছে। শৈবাল বাবু, কোথা থেকে টাকা আসবে? সোজা এতজন বক্তার একটাই প্রশ্ন, টাকার প্রশ্নটা মাদার অফ অল কোয়েশ্চেনস, তাই তো? তো আমি প্রথমে একটু বলি যে আমি যেটুকু অর্থনীতি বুঝি, এখানে অভিরুদ্ধর মতো প্রাজ্ঞ অর্থনীতিবিদ রয়েছেন, কিন্তু আমার অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে এই বাজেট হচ্ছে এমন একটা খাবার যেটা দেখতে ভালো কিন্তু খেলে পস্তাতে হবে। মানে আমিও খানিকটা একমত এনাদের সঙ্গে এই অর্থে, মানে আক্ষরিক অর্থে দিল্লির লাড্ডু, মানে এটা খানিকটা নিম ফলের মতো, বেশ আঙুর ফলে খেয়ে ফেললেন কিন্তু বেশ তেতো লাগলো তারপরে। তার একটা কারণ হচ্ছে যে আমার যেটুকু দেখেছি আমি তার এর মধ্যে একটা টাকা এসেছে সরকারের হাতে ডাইভেস্টমেন্ট থেকে, এবং তার মধ্যে কিছু বড় ভালো সরকারি কোম্পানির ডাইভেস্টমেন্ট আছে। এয়ার ইন্ডিয়া নেই অফকোর্স, কারণ এয়ার ইন্ডিয়া কেউ কিনতে চাইছেন না, কিন্তু যে ভালো কোম্পানির ডাইভেস্টমেন্টের টাকা অ্যাকচুয়ালি এখন দান খয়রাতির জন্য দেওয়া হচ্ছে, সেই টাকা যদি অন্য কোনো খাতে খরচ হতো যাতে লং টার্ম ইনকাম বাড়ে, সেই দায়িত্ব এই সরকারের নয় এই মুহূর্তে। কারণ এনাদের উচিত ছিল ভোট অন অ্যাকাউন্ট আগামী 3 মাসের বাজেট পেশ করা, এবং পরবর্তী সরকারকে এরা যে যিনি আসুন না কেন, এমনকি বিজেপির মধ্যেও হয়তো অন্য কোনো নেতৃত্ব তৈরি হতে পারে, তারা কিন্তু দে আর বেসিক্যালি হোল্ডিং হিম অন র্যানসাম, হিম অর হার অন র্যানসাম। কারণ এই রোল ব্যাক করা পপুলিস্ট পলিসিকে অসম্ভব কাজ আমাদের মতো দেশে। কারণ একবার আপনি ঘোষণা করে দিলেন, সেটা ট্যাক্স ছাড়ের জন্য নিশ্চয়ই সুবিধা হচ্ছে, খানিকটা সুবিধা নিশ্চয়ই হচ্ছে, কিন্তু দাম বেড়ে, যেটা অভিরুদ্ধ এক্ষুনি বললেন যে ইনফ্লেশন যেটা 4%-এ আছে সেটা যে 10% হবে না, এবং এই ভর্তুকি যা লোকের কাছে পৌঁছচ্ছে সেটা আলটিমেটলি প্রাইভেট সেক্টরকে ভর্তুকি দেওয়া হচ্ছে না। কারণ আপনি বলতে পারেন যে আমি আপনাকে টাকা বেশি দিলাম, আপনি এবার স্বাস্থ্য শিক্ষা সমস্ত প্রাইভেট সেক্টর থেকে কিনে খান বা কিনে ইউজ করুন, তার দায় কি এই সরকার নেবেন? কারণ দাম বেড়ে গেলে তারপরে সরকার বলতেই পারেন যে আমরা এই যে খাতে খরচ করতাম আগে, সেগুলো আমাদের পক্ষে বেয়ার করা সম্ভব নয়। কারণ এখানে যা বলা হয়েছে, আজকে দেখবেন শিক্ষা স্বাস্থ্য সম্বন্ধে কোনো উচ্চারণ নেই গোটা বিষয়টিতে, অথচ আমরা প্রত্যেকবার বলার চেষ্টা করছি যে শিক্ষা খাতে টাকা বাড়ানো উচিত, স্বাস্থ্য ক্ষেত্রে টাকা বাড়ানো উচিত, অনেকটা বাড়ানো হয়। যে কোনো উন্নত দেশে, এমনকি আফ্রিকার বেশ কিছু দেশে আমাদের থেকে বেশি খরচ করে স্বাস্থ্য ক্ষেত্রে, সেখানে আমরা তলানিতে পড়ে আছি, কিন্তু সেখানে খরচের জায়গা কোথায়? শুধু আয়ুষ্মান ভারতে ইন্স্যুরেন্স দেবে, এবং তার পরিবর্তে যে ফেসিলিটিগুলো তৈরি করার কথা সেগুলো কিন্তু আপগ্রেডেড হচ্ছে না। এইমস তৈরি হবে, কিন্তু সেগুলো তো 2020 সালে 2022 সালের প্ল্যান। যেমন একইভাবে বলা হলো যে অ্যাস্ট্রোনট পাঠানো হবে 2022 সালে, এরা কি করে বলতে পারেন সেটা? এখন তো বলার মতো সময় আসেনি, কারণ পরবর্তী সরকার যারা আসবেন তারা এগুলো ডিসাইড করবেন। ঠিক, আমি দ্রুত একবার একটু বলে নিই। আমি ওই বাজেটটা শুনলাম, বাজেটটা বলে না, কিন্তু আমি লোকসভা অবশ্য যাইনি কোনোদিন, কিন্তু আমাদের কিন্তু বাজেটই বলে। আমি একটা বইও এনেছি, বাজেটই বই আর কি, বাজেটই বলে, যেটা গভর্নর সংবিধানের বাজেট শব্দটার বাজেট, সংবিধানটা আমি জানি না আর লোকসভাটা জানি না, বাট আমাদের এখানটা কিন্তু বাজেট বলে। আর একটি কথা সংযোজন করে ছেড়ে দেবো, যে শুধু কৃষকদের যে অ্যানাউন্স করেছে তাতে রাফলি আমরা হিসেব করে দেখেছি প্রায় 75,000 কোটি টাকা খরচ হবে। নাও টেল মি ফ্র্যাঙ্কলি যে এই টাকাটা কোত্থেকে আসছে, এই আমি ছেড়ে দিচ্ছি, এখান থেকে এটা আসবে। এই একটা বললাম, আবার সময় পেলে পরপর বলে যাব। ধনপতবাবু, টাকার সংস্থান নেই, শুধু প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তার কারণ প্রতিশ্রুতি পূরণের দায়ভার এই সরকারের নেই। ইন এনি কেস এই সরকারের আয়ু আর কয়েক মাস। দেখুন, প্রথমেই আমি এই কথা বলবো যে এই সরকারের বিশ্বসনীয়তা, ক্রেডিবিলিটি যদি দেখতে হয়, তাহলে আমাদেরকে বিগত 5 বছরে 4.5 বছরে কি পারফরমেন্স দেখিয়েছে, কি দাবি ছিল, কোথায় পৌঁছলাম, সেটা যদি আমরা দেখি। একটা জিনিস বলুন, আমি তো বলছি যে এই চমৎকার বাজেট বলছি আমরা, খুব ভালো বাজেট, যদি এটাকে চমৎকার বাজেট বলি, আমি বলছি আপনাকে না, আমি বলছি কিন্তু এইটা 4 বছর পরে পঞ্চম বর্ষে একটা অন্তর্বর্তী বাজেটে এত ভালো বাজেট করতে হলো কেন?
এটা তো আগেও করা যেত। তাহলে এই সরকার প্রতিশ্রুতি পূরণ করতে পারে কিনা সেটা দেশের মানুষ দেখতে পারতেন। না, সরকার তো পরপর প্রত্যেক বছরে ভালো পারফরমেন্স করেছে, এটা কিন্তু সমস্ত ইকোনমিক ডাটা দিয়ে প্রুভ করা যাচ্ছে। যেমন প্রথমে বলছি, যদি আমরা ইকোনমিক গ্রোথ যদি ধরি একটা ক্রাইটেরিয়া, তাহলে ইউপিএ 1 আর ইউপিএ 2 অ্যাভারেজ 5 ইয়ার্স গ্রোথ ছিল 6.7 আর 6.7, ওয়েরেজ এই যে বিজেপি লেড যে এনডিএ গভর্নমেন্ট তার এই 5 বছরে এভারেজ গ্রোথ রেট হচ্ছে 7.6%। আমি আসবো তার আগে একবার এই রাজনৈতিক চাপানুতার শাসক কি বলছে, বিরোধীরা কি বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়, অধীর চৌধুরীরা কি বলছেন এবং কেন্দ্রের বিজেপি নেতারা কি বলছেন, একদম পাশাপাশি আপনাদের দেখাবো। তারপর যে জিডিপির কথা তুলেছিলেন ধনপদ বাবু, সেটা নিয়ে আমি জানি এই বিতর্কের বাকি সময় শুধু সেটা নিয়ে আলোচনায় চলে যাবে। আমি দ্রুত একবার দেখে নেব রাজনৈতিক প্রতিক্রিয়া। কয়েক মাসের মধ্যেই প্রথম অ্যাসিড টেস্ট। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে সেই কথা মাথায় রেখেই সবার জন্য কিছু না কিছু উপহার দিয়ে পীযূষ গোয়েলকে সংসদে পাঠালেন নরেন্দ্র মোদী। মধ্যবিত্ত চাকরিজীবী থেকে কৃষক ও অসংগঠিত শ্রমিক সবার জন্যই ছিল কোনো না কোনো সুখবর। এক একটা ঘোষণা হলো আর টেবিল চাপড়ালেন তিনি। বাজেট বক্তৃতা শেষে দাবি করলেন তার বাজেট দেশের সব মানুষের কথা ভেবে। ये बजट न्यू इंडिया के लक्ष्यों की प्राप्ति में देश के 130 करोड़ लोगों को नई ऊर्जा देगा। ये बजट सर्वव्यापी, सर्वस्पर्शी, सर्वसमावेशी है। বিরোধীরা অবশ্য দাবি করছে ভোটে হার নিশ্চিত বুঝে প্রতিশ্রুতির ফুলঝুরি ছোটানো হয়েছে বাজেটে। Actually, it's an expiry budget. They have hardly 1 month in their time. Our apprehension is where this money will be coming. This government has no moral authority or the responsibility to place the budget for 5 years where they will not be in power. The government will go for expiry. After expiry, if you give the medicine, is there any value? ভোটার অ্যাকাউন্টের সময় একটা ফুল বাজেট এবং নতুন প্রপোজাল দেওয়া, এটা কখনো আগে করা হয়নি। তার ফলে এটা একটা জুমলা প্রচারের জন্য এরা এটা করেছে। আমি মনে করি না যে এর কোনো ইম্প্যাক্ট হবে। বিরোধীরা দাবি করছে মোদী সরকার যতই জনমোহিনী সাজার চেষ্টা করুক, ভোট বাক্সে এর কোনো প্রতিফলন ঘটবে না। এই সরকার তারা হচ্ছে খালি চমকের সরকার। তো এই স্টান দিয়ে চমক দিয়ে ভারতবর্ষের সব মানুষকে বোকা বানিয়ে দেবে। আর এত বছর 5 বছর পার হয়ে গেল, তখন মানুষ কি দেখলো তা মানুষের নিজেদের অভিজ্ঞতা সবকিছু আছে। ভারতবর্ষের মানুষকে প্রলোভিত করার চেষ্টা নিশ্চয়ই হবে, কিন্তু প্রলোভিত করা ভারতবর্ষের মানুষকে সম্ভব নয় বলে আমরা মনে করি। বিরোধীরা আরো প্রশ্ন তুলছে, এত কিছু তো প্রতিশ্রুতি দেওয়া হলো, কিন্তু টাকা আসবে কোথা থেকে? একটা নির্বাচনী ইশতেহার বলা যেতে পারে বাজেটের চাইতে। ইশতেহারের কর্মসূচি সেইটাই হচ্ছে এই বাজেটে বলবার চেষ্টা হয়েছে। একটা এই সরকারের যে রেকর্ড সেদিক থেকে অসম্ভব, আর একটা হচ্ছে যে বাজেটের যে সংস্থান করতে হয়, অর্থ সংস্থান করতে হয়, সেটা যেভাবে করা হয়েছে সেই দিক থেকে। সংশোধিত সরকারি পরিসংখ্যানে বৃহস্পতিবার জানানো হয়েছে নোট বাতিলের বছরে দেশের জিডিপি বৃদ্ধির হার ছিল 8.2%, আর 2017-18 অর্থবর্ষে তা ছিল 7.2%। এই দাবি নিয়েও প্রশ্ন তুলেছে বিরোধীরা। It was not a vote on account, but an account for votes. It was not an interim budget. It was a full-fledged budget that the government has no hope of returning to power and has therefore acted desperately and recklessly and in violation of the Constitution. যদিও বিজেপি কার্যত বুঝিয়ে দিয়েছে ভোট প্রচারে এই অন্তর্বর্তী বাজেটকে হাতিয়ার করতে চলেছে তারা। विकास को बढ़ावा देने वाला बजट है और समाज के हर वर्ग को किसी न किसी प्रकार से राहत देने वाला बजट। मैं मानता हूं इस बजट से प्रधानमंत्री जी से जो अपेक्षा थी वो अपेक्षाओं को पूरा करने वाला बजट रहा है। রাজনীতিকদের মধ্যে তরজাতঙ্গে, কিন্তু অর্থনীতিবিদরা মোদী সরকারের এই অন্তর্বর্তী বাজেট নিয়ে কি বলছেন? ডেফিনেটলি আপনার ইনকাম ট্যাক্সে তো একটা গেন তো হলোই। ইনকাম ট্যাক্সের এই গেনটার জন্য কত লোকে মানে আমি কোনোদিন ভাবতেই পারিনি যে স্ট্যান্ডার্ড ডিডাকশন আমরা ডবল হয়ে যায়। মধ্যবিত্তকে ইনকাম ট্যাক্সে মানে ডাইরেক্ট ট্যাক্সে তো প্রচুর ছাড় দিয়েছে দেখলাম, তো কতটুকু এফেক্টিভলি ছাড় হবে ওটা হিসেব করে দেখতে হবে।
বা কতজন এফেক্টেড হবে, কতজন এই সুবিধাটা পাবে। চিকিৎসার জন্য এই মুহূর্তে বিদেশে আছেন অরুণ জেটলি। তার অনুপস্থিতির কারণে অর্থমন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে রেলমন্ত্রী পীযূষ গোয়েলকে। তিনি এদিন অন্তর্বর্তী বাজেট পেশ করেন। আশাবুল হোসেন ও উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। অর্ঘবাবু, কৃষিক্ষেত্রে, শ্রমিকের ক্ষেত্রে নিঃসন্দেহে যেগুলো বলা হয়েছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কিন্তু রূপায়ণের যথেষ্ট অর্থ পাওয়া যাবে? সংশয়টা সেইখানে। নিশ্চয়ই এটা একটা বড় প্রশ্ন, এবং এটার পরিষ্কার কোনো দিশা এই বাজেটে অ্যাটলিস্ট স্পিচের মধ্যে নেই। শুধু তিনি একটা জায়গাতেই বলেছেন, আমি যেটুকুনি আমার কানে লেগেছে, যে ফিসক্যাল ডেফিসিট, আমার FRBM এ যেটা বলা ছিল যে এবছরে ফিসক্যাল ডেফিসিট রাখতে হবে 3.3, যেটা গত বছরে উনি বলেছিলেন লাস্ট ইয়ার্স বাজেটে। এবছরে সেটা রাখতে পারেননি, 3.4 হয়ে গেছে। কেন হয়েছে তার উনি এক্সপ্লেনেশন দিয়েছেন যে এই যে কৃষিক্ষেত্রে যে 6,000 টাকা করে উনি দেবেন, সেটা কিন্তু এফেক্টিভ ফ্রম 1st of December। এই তারও একটা কারণ হয়তো আছে, সেটা নিয়ে আমি বলতে চাই না, যে মে মাসের আগেই ফার্স্ট ইনস্টলমেন্ট এসে যাবে। হ্যাঁ, কিন্তু এই বছরের এফেক্ট হচ্ছে 20,000, এবং সামনের বছরের এফেক্ট 75,000 কোটি টাকা, 75,000। এই 75,000 কোটি টাকা একটা বিশাল ফিগার, এবং সেটা উনি বাজেট স্পিচে যেটা বলেছেন, এই কারণে এই 75,000 কোটি টাকা যেহেতু কৃষি ক্ষেত্রে এক্সট্রা যেটা ব্যয় হবে, তার জন্য ফিসক্যাল ডেফিসিট যেটা 3.1 হওয়ার কথা ছিল, সেটা সামনের বছরে 3.3 থেকে 3.4% হবে। অতএব ফিসক্যাল ডেফিসিট যেটা বলা ছিল তার থেকে বেশি হবে, যেটা অভিরূপ বাবু একটু আগে বলেছেন, যে ন্যাচারালি একটা ফিসক্যাল ডেফিসিট আসছে। কিন্তু সেই ক্ষেত্রে এর সঙ্গে আরেকটা জিনিস আছে, যেটা মার্কেট যেটা ভেবেছিল বা ইন্ডাস্ট্রি যেটা ভেবেছিল, যে এই যে খরচাটা বাড়ছে, এর জন্য ফিসক্যাল ডেফিসিট অনেকটা বেড়ে যাবে। সেটা 3.3 থেকে 3.4 হয়েছে, যার জন্য আমার মনে হয় মার্কেটও পজিটিভলি রিয়্যাক্ট করেছে, এবং শেয়ার মার্কেট ওটা এক্সপেকটেশনটা যতটা ছিল, ওটা 3.4 এর থেকেও হয়তো বেশি ভেবেছিল। কিন্তু এটা সবই হচ্ছে সামনের বছর এই 75,000 কোটি টাকার ধাক্কাটা সামলানো নিশ্চয়ই একটা খুব বড় ফিগার। এবং শুধু কৃষিক্ষেত্রে নয়, উনি যে এই আনঅর্গানাইজ সেক্টরে যেটা উনি 15,000 টাকা অবধি যাদের ইনকাম, তাদের জন্য একটা সোশ্যাল সিকিউরিটি বেনিফিট চালু করার কথা বলেছেন। এটা তার জন্য সেটা কি না, মাসে মাসে বয়স অনুযায়ী 60 বছরের পর একটা পেনশন স্কিম আছে একদম, এবং তার জন্য 3,000 টাকা প্রতি মাসে মাসিক পেনশন। আমি দ্রুত একবার দর্শকদের দেখিয়ে দিতে চাইব অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের এই পেনশন স্কিম বিস্তারিত ঠিক কি আছে বাজেট প্রস্তাবে। দক্ষিণ 24 পরগনার গড়িয়ার বাসিন্দা বিজু মল্লিক পেশায় বাস চালক, মাসে আয় 13,000 টাকা, সংসারে 7 জন সদস্য। প্রতি মাসে খরচ সামলে প্রায় কিছুই সঞ্চয় করতে পারেন না। মাঝে মধ্যেই মাথায় দুশ্চিন্তা ঘোরাফেরা করে, যখন কাজ থাকবে না তখন কি হবে। শুক্রবারের বাজেট শুনে সেই দুশ্চিন্তা কিছুটা হলেও দূর হয়েছে, মুখে ফুটেছে হাসি। কারণ লোকসভা ভোটের মুখে অন্তর্বর্তী বাজেটে এরকম অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের পেনশনের আওতায় আনার কথা ঘোষণা করা হয়েছে। An unorganized sector worker will only have to contribute 100 rupees per month. सरकार इतना ही पैसा अपनी तरफ से उसमें जोड़ेगी till he attains the age of 60 years. This pension yojana shall provide them an assured monthly pension of rupees 3,000 after they achieve the age of 60 years. এই ঘোষণা শুনে হাসি ফুটেছে গড়িয়ার বাস চালক বিজু মল্লিকের মুখে। ভালো লাগছে, এই ঘোষণা যদি 60 বছর পরে যদি আমরা পাই পেনশন, তাহলে আমাদের তো ভালো মতন চলে যাবে জীবনটা। সেই কারণে সরকার যদি এটা করে থাকে তো ভালোই করছে। একই প্রতিক্রিয়া দক্ষিণ 24 পরগনার বেদবেরিয়ার বাসিন্দা দুলাল পাইকেরও। পেশায় রাজমিস্ত্রি দুলালের আয় মাসে 8,000 টাকা, সংসার খরচ সামলে হাতে আর কিছুই থাকে না। বাজেটে পেনশনের ঘোষণা শুনে অনেকটাই আশ্বস্ত তিনি। আমার পরিবারে 3 জন আছে, আমার ছেলে আছে, আমি আছে, আমার স্ত্রী আছে। খুব ভালো হয়েছে, কারণ আমরা বয়স হয়ে গেছে, আমাদের 60 বছরের পরে আমরা যদি পেনশনটা পাই আমাদের খুব উপকৃত হবে। ভারপ্রাপ্ত কেন্দ্রীয় অর্থমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন 5 বছরে দেশের 10 কোটি শ্রমিক এই প্রকল্পের সুবিধা পেতে পারেন। এই প্রকল্পের জন্য বাজেটে 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
যদিও বিরোধীদের প্রশ্ন, এই বিপুল পরিমাণ ব্যয় বরাদ্দ ঘোষণা করা হলেও সেই টাকা কোথা থেকে আসবে তার কোনো দিশা বাজেটে দেখানো হয়নি। If we feel correctly, then it is obvious that economic emergency is going on in our country. Our apprehension is where this money will be coming and how this money will be managed. ভারতে বিভিন্ন ক্ষেত্রের কর্মীদের মধ্যে 94% অসংগঠিত ক্ষেত্রে। পর্যবেক্ষকদের একাংশের মতে সে কারণে কৃষকদের পরে এই বাজেটে খুশি করার চেষ্টা হয়েছে শ্রমিকদের। এর প্রভাব কি ভোটে পড়বে, সেই উত্তর দেবে সময়। হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ। সুব্রত, আমি আসবো একটা শুধু প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে এই মুহূর্তে আমরা যখন কথা বলছি দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ তিনি বলছেন এই যা প্রতিশ্রুতি দেয়া হয়েছে তার একটা ইম্প্যাক্ট, তার একটা প্রভাব কিন্তু নির্বাচনে পড়বে, অর্থাৎ এই মানুষ প্রভাবিত হচ্ছেন এই প্রতিশ্রুতিগুলো দেখে। নির্বাচনে পড়বেন কি পড়বেন না সেটা আরেকটা প্রশ্ন। কেউ কেউ মনে করতেই পারে যে পড়বে, কেউ কেউ যখন ব্যবহারিক ক্ষেত্রে দেখবে পড়বে না তখন নির্বাচন শেষ হয়ে যাবে। এটা তো ওনারাও ভালো বোঝেন, যেটা আমরা যারা এই বাজেটকে সমর্থন করছেন তাদের তো ছোট ছোট 2-4টে প্রশ্ন, যে টাকাটা দিয়ে দিচ্ছেন ছেড়ে সেই টাকাটা আসবে কোথায়, যে টাকাটা খরচ করতেন এর আগে 4 বছর করেছেন। 2 নম্বর প্রশ্ন হলো যদি এতই ভালো কাজ করবেন তাহলে আগে করেননি কেন। 3 নম্বর প্রশ্ন হলো গিয়ে যে এই যে পেনশন বলা হচ্ছে এটা তো জাগলারি অফ দ্য ওয়ার্ডস। যারা পেনশন পায় এখন তারাও বেশিরভাগই সেলফ কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড থেকে পায়, পেনশন ফান্ডে তো ফিরিয়ে দিতে পারছেন না। আমি ট্রেড ইউনিয়ন করতাম, এখন ছেড়ে দিয়েছি মন্ত্রী হয়ে। ওই পেনশন আগের মতন পেনশন সিস্টেম নেই, এখন নিজেকে কন্ট্রিবিউট করতে হয় তারপরে পেনশন পান একত্রিত করে। পেনশন বলতে যেটা কন্ট্রিবিউটরি, তোমাকে প্রতি মাসে তোমার আয় থেকে কন্ট্রিবিউট করে দুটো এক করে তারপরে তুমি পেনশন। একটা ছোট্ট জিনিস মানে সেটা হচ্ছে যে যার 18 বছর বয়স সে এখন 100 টাকা করে দিচ্ছে, তার যখন 60 বছর হবে সে যদি 3000 টাকা করে মাসে পায় তার কি দাম থাকবে? কারণ যাকে পরিশ্রম করে 18 এখন একটা প্রশ্ন কিন্তু বারে আসছে, খুব কষ্ট করে দিতে হয়। একটা প্রশ্ন বারে উঠছে এখানে আমাদের প্যানেলে, যে এত যে প্রভিশন করে রাখা হয়েছে সেই পেনশনের জন্য বলুন, আনঅর্গানাইজ সেক্টরের জন্য অথবা কৃষকদের জন্য 6000 টাকার যেটা মিনিমাম দেওয়ার কথা, টাকা কোথা থেকে আসবে? এটা কিন্তু আমি বলে রাখি যে পুরো টাকার হিসাব কিন্তু পার্লামেন্টে প্লেস করা হয়েছে, এমন নাই যে শুধু বাজেট স্পিচে বলে দিয়েছে, এক টাকার হিসাব আছে। সরাসরি চলে যাব, অরুণ জেটলি এই মুহূর্তে সাংবাদিক সম্মেলন করছেন। Our current account deficits have been brought under control, inflation is under control, and therefore if you see our fiscal record speaks for itself. Because of all the anti-black money measures that we took, because of the entire direct and indirect tax departments being put online, because of the fact that we've now, after demonetization, after GST, the average we have been growing in our tax collections every year in the last 5 years has been in the range of 15 to 18% a year. Now, if my revenues are going up 15 to 18%, if my tax base is close to doubling in a 5-year period, surely the people who pay taxes are entitled to see the benefit of those taxes. And the benefit of the taxes is a growing economy, a booming economy, and on top of that, people getting tax rebates and people getting a better quality of life, a better infrastructure. So when we took over, the budget size used to be 5 years ago in the range of 14 lakh crores. Now Piyush Goyal has today announced next year's budget size to be over 27 lakh crores. So the size of the budget itself has expanded almost a little less than doubling. With the latest media report on the NSSO data suggesting unemployment at record high, what's happening with the jobs, sir? Well, I don't think that's a report. That's a draft which has not been approved. Now, let me first use this opportunity to meet 2 disinformations which have been given. The first, jobs. If 7.5% is the average real GDP growth, and inflation is 4.5%, at the moment it's 2.19, then our nominal growth, adding the two, is about 11.5 to 12%.
if the economy is growing over the last 5 years by a 12% nominal growth, and if you compound it annually, the size itself is expanding very largely, it would be an economic absurdity to say that such large nominal growth, the highest anywhere in the world, doesn't lead to creation of jobs. That can happen only in one eventuality, that your productivity levels go up to such an extent that even a bigger economy doesn't grow jobs. That is শৈবাল বাবুর কাছে আসবো। শৈবাল বাবু, একদম প্রথম যে টাকা কোথা থেকে আসবে, উনি বলছেন যে বিপুল পরিমাণ কর সংগ্রহ হয়েছে এবং সেটা হয়েছে এই ডিমনিটাইজেশন জিএসটির ফলে, সেইখান থেকে ফান্ড করা হবে। এই করদাতার সংখ্যা যেহেতু বেড়েছে এবং সংগৃহীত করের পরিমাণ বেড়েছে। আমি আজ সকালে একটা তথ্য এই জায়গায় উপস্থাপনা করেছি, সেখানে পরিষ্কার করে বলা আছে এই মুহূর্তে ভারতবর্ষে 5.37 কোটি মানুষ ট্যাক্স দেন, ট্যাক্সের প্রত্যক্ষ করের আওতায় রয়েছেন। তার মধ্যে 2.5 কোটি মতন 3.5 লাখ টাকার উপরে রোজগার করেন, তার নিচে রোজগার করেন আরও 1.5 কোটি মতন, এবং একটা পোর্শন যারা ট্যাক্স এক্সেম্পট তারা ট্যাক্স ফাইল করেন কিন্তু ট্যাক্স দিতে হয় না। এদিকে গভর্নমেন্ট কিন্তু অলরেডি ডিক্লেয়ার করেছেন যারা 8 লাখের নিচে রোজগার করেন তাদের জন্য 10% গরিব হিসেবে এক ধরনের রিজার্ভেশন দেওয়া হয়েছে এবং পার্লামেন্টে সেটা সর্বসম্মতিক্রমে অ্যাকসেপ্টেড হয়েছে। তার মানে মোটামুটি মানুষ 8 লাখের কমে রোজগার করলে তারা গরিব, তাই তো? ফলে আপনি ট্যাক্স রেটটাকে যেখানে বাড়াতে চাইছেন বা ট্যাক্স স্ল্যাবটাকে যেখানে বাড়াতে চাইছেন সেখানে যদি পৌঁছে যান তাহলে বহু লোককে ট্যাক্স দিতে হবে না। এবং অ্যাকচুয়ালি যে তথ্য পেশ করা হয়েছে যে 6,38,000 কোটি ডাবল হয়েছে 12 লাখ কোটিতে, এটা তো কমতে বাধ্য। ফলে আপনি যে মুহূর্তে, এবং আপনি খেয়াল করে দেখুন যে যাবতীয় প্ল্যান এবং খরচ করার প্রকল্প কিন্তু অলরেডি চালু করে দেওয়া হয়েছে, মানে পরবর্তী বাজেটের জন্য ওয়েট করা হচ্ছে না, এবং এর যে ভোটের ইম্প্যাক্ট সেটা খুব পরিষ্কার। এই মুহূর্তে খরচ করা এবং এরপরে যখন আমার রোজগার হবে, ট্যাক্স কমে যাওয়ার পরে, ট্যাক্স স্ল্যাব চেঞ্জ করার পরে, ট্যাক্স স্ল্যাব চেঞ্জ করেনি কিন্তু এই ডিডাকশনগুলো চেঞ্জ করার পরে তার হিসেবে আমি কত টাকা রোজগার করলাম এবং কত টাকা অ্যাকচুয়ালি খরচ করতে পারবো, তার পরিষ্কার এই উপাখ্যানটা কোথায়? এখানে নেই। প্রথম একটা বিষয়ে বারবার অভিভাবকদাও বলেছেন যে ফিসকাল ডেফিসিট ম্যানেজ করা যায়নি। আমি যদি বলি ইউপিএ 2 এর শেষ যে রিজিম সেইখানে ছিল হচ্ছে 4.5%, সেটা 3.2 থেকে 3.4, 3.3 টার্গেট দেওয়া হয়েছে বা 3.4, কিন্তু মনে রাখতে হবে যে 4.5 থেকে কিন্তু এখানে হয়েছে, এবং তার আগের বছরে ইউপিএ 2 এর লাস্ট বাট 1 ইয়ারে 4.9% ফিসকাল ডেফিসিট ছিল, সেইটাও কিন্তু কমেছে। সুতরাং ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন ইম্পোজ করা গেছে। যিনি অনুপ জেটলি এটা বারবার বলছেন যে রেভিনিউ কালেকশনটা কিন্তু বেড়েছে, এবং বিভিন্ন সেগমেন্ট থেকে আমি আবারও বলছি যে রিলিফ যে টাকাটা, সে টাকাটা কিন্তু মানুষ বাড়িতে জমিয়ে রাখবেন না, সেটাকে আবার ইনভেস্টমেন্ট হবে এবং আবার সরকার ট্যাক্স কালেকশন হবে, এবং এটা নরমাল ওয়েতেই হওয়া উচিত। মানবে এতটা সহজে কালেক্ট করা যাবে? দেখুন, ব্যাপারটা হচ্ছে যে এটা ঠিকই যে ইউপিএ এর আমলে বেশি ছিল, কিন্তু রাতারাতি তো ওটা কমানো যায় না, আস্তে আস্তে কমেছে, কিন্তু যে টার্গেটগুলো ছিল সেই টার্গেটগুলো মিট করা যায়নি, এটা এক নম্বর। না, টার্গেটের থেকে ডেভিয়েশনটা স্লাইড ডেভিয়েশন 3.3-3.4 এরকম। আমাদের কিন্তু অরিজিনালি 2.5% টার্গেট ছিল এবং রাজ্যগুলোকে 2.5%-এর মধ্যে বেঁধে রাখার কথা ছিল। সেই টার্গেট থেকে আমরা অনেক দূরে সরে গেছি। দ্বিতীয় কথা যেটা অরুণ জেটলি বলছিলেন যে গ্রোথ হয়েছে, তাহলে কেন জব ক্রিয়েশন হবে না? এটা তো কোনো মানেই হয় না কথাটার। গ্রোথ যদি বা হয়, গ্রোথের ফিগারে অনেক ফাজিং আছে, এটা খুব একটা মানে ইয়ে না, অ্যাকসেপ্টেবল না, এবং নানা সূচক পরিবর্তন, নানা রকম সমস্যা আছে। কিন্তু আমি যদি ধরেও নিই ওটা বছরটাই আলাদা, ধরা ভিত্তি বছরটা আলাদা, কিন্তু আমি যদি ধরেও নিই ওটা সত্যি, প্রবল অসাম্য বেড়েছে। গ্রোথের ফলে এক ধরনের মানুষ, খুব মুষ্টিমেয় কিছু মানুষের হাতে টাকা গেছে, গরিব মানুষের অবস্থার খুব একটা তফাৎ তো হয়নি। আমাদের পভার্টি এস্টিমেটে তো বিরাট কোনো তফাৎ হয়নি, কিচ্ছু তফাৎ হয়নি। অতএব গ্রোথ মানেই যে জব ক্রিয়েশন হবে, সবার ভালো হবে, তা তো একেবারেই। ইস্ট ওয়েস্ট মেট্রোর বরাদ্দ না বাড়েনি, বরঞ্চ উল্টো দিকে কমেছে। নিউ গড়িয়া বিমানবন্দর প্রকল্পেও বরাদ্দ কমেছে, তবে দক্ষিণেশ্বর রুটে, বরানগর দক্ষিণেশ্বর রুটে অর্থ বরাদ্দ হয়েছে। ঠিক কি পেল পশ্চিমবঙ্গ এই অন্তর্বর্তী বাজেট থেকে রেলের ক্ষেত্রে? দেখুন, নতুন বছরের শুরুতেই শুরু হয়েছে ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পে ধর্মতলা থেকে শিয়ালদা সুড়ঙ্গ ঘোরার কাজ। দ্বিতীয় মাসের প্রথম দিনে বাজেট বরাদ্দে কোপ পড়ল রাজ্যের এই মেট্রো প্রকল্পে। গতবার যেখানে 1100 কোটি টাকা বরাদ্দ হয়েছিল, এবার তা প্রায় 200 কোটি কমে হয়েছে 905 কোটি টাকা। অন্যদিকে কাটছাট হয়েছে নিউ গড়িয়া বিমানবন্দর মেট্রো প্রকল্পেও।
গত বছর এই প্রকল্পে বরাদ্দ ছিল 355 কোটি টাকা, এবার তা কমে হয়েছে 345 কোটি। এই দুই মেট্রো প্রকল্পের বরাদ্দে কোপ পড়লেও বরাদ্দ বেড়েছে রাজ্যের অন্যান্য কয়েকটি প্রকল্পে। নোয়াপাড়া বারাসাত মেট্রো প্রকল্পে গত বছর 187 কোটি টাকা বরাদ্দ হয়, এবার তা বেড়ে হয়েছে 225 কোটি টাকা। গত বছর জমি জটের কারণে থমকে থাকা বরানগর থেকে দক্ষিণেশ্বর মেট্রোয় কোনো অর্থ বরাদ্দ হয়নি। জটিলতা কাটায় এবার সেখানে বরাদ্দ হয়েছে 65 কোটি টাকা। মেট্রো রেল সূত্রে খবর, যে প্রকল্পে জমি নিয়ে সমস্যা থাকবে সেখানে কাজ এগোবে না, সেই কারণেই বরানগর থেকে দক্ষিণেশ্বর মেট্রোর কাজ আটকে ছিল। এই প্রকল্পে জমি জট কাটায় বরাদ্দ হয়েছে। পাশাপাশি মেট্রোর দাবি, ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পে যে বরাদ্দ চাওয়া হয়েছিল তার কাছাকাছি মিলেছে। কেন্দ্রীয় বাজেটে জোকা বিবাদীবাগ মেট্রো প্রকল্পে বরাদ্দ অপরিবর্তিত। এবারও এই প্রকল্পে গতবারের মতো দেওয়া হয়েছে 100 কোটি টাকা। সল্টলেকের সেন্ট্রাল পার্ক থেকে হলদিরাম রুটে হয়েছে মেট্রোর প্রস্তাব। এই প্রকল্পের সমীক্ষা ও অন্যান্য কাজের জন্য বরাদ্দ 10 কোটি টাকা। প্রথম দফায় সল্টলেক স্টেডিয়াম থেকে সেক্টর 5 পর্যন্ত চলার কথা ইস্ট ওয়েস্ট মেট্রোর। হাওড়া থেকে ধর্মতলা এবং সেক্টর 5 থেকে শিয়ালদা লাইন পাতার কাজ আগেই শেষ হয়ে গিয়েছে। নতুন বছরের শুরুতে শুরু হয়েছে ইস্ট ওয়েস্ট মেট্রোর শেষ পর্যায়ে ধর্মতলা থেকে শিয়ালদা সুড়ঙ্গ ঘোরার কাজ। এই প্রেক্ষিতে কেন্দ্রের বাজেটে রাজ্যের মেট্রো ভাগ্যে কোথাও প্রাপ্তি, কোথাও কোপ। অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। পঙ্কজা, ইস্ট ওয়েস্ট মেট্রোর কথা তো রাজনৈতিক প্রচারেও এ রাজ্যে বিজেপি বারবার বলেছে, বরাদ্দ কমলো না। দেখুন, আপনি যদি প্রতিটা প্রকল্পগুলোকে আলাদা করে করেন এবং সমস্ত যোগ করে দেখেন, কাজের অগ্রগতি এবং যেখানে যেমন আপনি দেখালেন যে দক্ষিণেশ্বরে সেখানে জমি জট ছিল, তার জন্য গত বছর বরাদ্দ হয়নি, এবার 65 কোটি টাকা বরাদ্দ হয়েছে। 10 কোটি টাকার এদিক ওদিক হয়েছে। কাজের অগ্রগতি কতটা পর্যন্ত খরচ হয়েছে আমরা সবসময় জানি যে অ্যালটমেন্ট যখন করা হয়, এক্সপেন্ডিচারে যদি না হয় তাহলে সেটা রিভাইজডের সময় তার চেঞ্জ হয়। এরকমই হয়েছে, পুরোটা না দেখে এটা বলা যাবে না। সেটা তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ারই প্রজেক্ট, যারা করছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াই করছে। সুতরাং যদি তৈরি করার ব্যাপারে যদি কোনো গাফিলতি থাকে, সে গাফিলতিও তো থাকেনি। সুতরাং ওটা কোনো কাজ নয়। টাকা না দিলে অর্ধেক পড়ে থাকলে কাজের গুণগত মানটা খুব খারাপ হয়ে যায়। সুতরাং আমার নিজের ধারণা যে এটা পলিটিক্যাল সিদ্ধান্ত, এগুলো খুব নিন্দাই আমরা করি। তার কারণ এই কান্ট্রিটা স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট বলতে পারে না যে আলাদা আলাদা কিছু, কারণ তারা পুরো দেশটার দায়িত্ব নিয়েছেন। আমি দু একটি কথা জানার জন্য সবাইকে বলতে চাই। সেটা হলো এই বাজেটের প্রতিফলন। আমি একটি দপ্তর দেখি, সেই দপ্তরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারা গ্রামের লোক। আমি পাইলট প্রজেক্ট ধরে কাজ করি, যেমন একটা আপনারা নাম জানেন, নারেগা বলে। এই নারেগা আমাদের আমরা গত কয়েক বছর ধরে প্রথম হয়েছি কাজে, অর্থ উপায় ইত্যাদি ইত্যাদি। এবারে আমাদের 25 কোটি টার্গেট দিয়েছিলেন, সেটা করে আমরা 30 কোটি পর্যন্ত করে ফেলেছি ইতিমধ্যে। কিন্তু এই আজকে থেকে আমাদের বলেছে আর কোনো টাকা দেওয়া হবে না। অর্থাৎ যে কাজ আমরা প্রায় 10 কোটি এক্সট্রা কাজ করেছি, সেটাও হয়তো স্টেট গভর্নমেন্টকে দিতে হবে। এবং আগামীকাল থেকে আমি আর জব কার্ড গ্রামের যারা খেতে পায় না তাদের দেওয়ার সাহস করি না। কারণ হয় আমাকে মমতা ব্যানার্জিকে বলতে হবে টাকা দেবো, না হলে আমাকে সেন্ট্রাল গভর্নমেন্টকে বলতে হবে টাকা দিতে হবে। দুটো প্রশ্ন, এক হচ্ছে কিভাবে জানালো এবং কি কারণে দেখালো। আমাদের সেক্রেটারিয়েট যখন টাকা চেয়েছে তখন বলেছে তুমি 25 কোটি টাকা বেশি করেছো, তোমাদের টাকা দেওয়া হবে না। নাম্বার 1। নাম্বার 2, আগে আপনারা সবাই জানেন এটা, এই প্রজেক্টটা সংবিধানের অন্তর্গত, রাইট টু জব, এভরিবডি নোজ। এই রাইট টু জব করতে গিয়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রাইট টু জব করেছে, কিন্তু আগে 100% ওরা এর জন্য টাকা দিত। প্রায় 200 টাকার কাছাকাছি আমাদের পেমেন্ট করতে হয় প্রত্যেক জবলেসকে। এবং যদি ওরা কাজ চায়, আমরা যদি 15 দিনের মধ্যে না দিতে পারি, তাহলে সংবিধানের নির্দেশ অনুযায়ী সেই টাকাটা তার বাড়িতে গিয়ে পৌঁছে দিতে হবে স্টেট গভর্নমেন্টকে। তো ন্যাশনাল গভর্নমেন্ট আবার করেছে কি, এক তো কমিয়ে দিল, জব দিচ্ছে না, জব কার্ডও দিচ্ছে না। নাম্বার 2, এখন প্রায় 50-50 টাকা করে দিল। অর্থাৎ গভর্নমেন্ট কাজ করাই, তাহলে আমাকে 50% টাকা দিতে হবে। এটা যারা করে, তারপরে যারা এইসব এই ছাড়টারের কথা বলে, আমি যারা ইমপ্লিমেন্ট করি কি করে বিশ্বাস করব? হাউ ইট, নাম্বার 1। এবং তার মানে আজকে 100
আমি যদি কাজ দিই তাহলে মমতা ব্যানার্জিকে 50 জনের টাকা দিতে হবে, যা কিন্তু কথা ছিল না, যা কিন্তু আইনটা নয়। এটা কিন্তু আমি কিন্তু অফিসিয়ালি বলছি, এটা 40-60 করা হয়েছে, কিন্তু 50-50, কারণ আমাদের অফিস থেকে যা খরচ হয় ইত্যাদি আনুষঙ্গিক কনভার্জেন্সের যা খরচ হয়, দ্যাট ইজ 50-50। ইট ওয়াজ নট দ্য ল ইনিশিয়াল। সেকেন্ড হলো গ্রামীণ সড়ক। এই গ্রামীণ সড়ক যেটা PMGSY, সেটা বন্ধ করে দেওয়া হচ্ছে, আর দেওয়া হবে না। বলা হচ্ছে তোমরা ব্যাংক থেকে টাকা নিয়ে সেই টাকায় তোমরা ডিপিআর করে কাজ করো। তাহলে গ্রামের উন্নতি চাই বলে এই সমস্ত কাজ যারা করেন, আমার মিলছে কোথায়? আরেকটা বলি, সেটা আজকে কি হয়েছে, স্বচ্ছ ভারতের আজকে একটা আমাদের কাছে চিঠি এসে গেছে, হয়তো কত প্রস্তুতি দিয়েছে, আজকে এসেছে যে তোমাদের এক একটা জেলার একটু কম আছে, বা ওটা কমপ্লিট করে নেওয়ার পর স্বচ্ছ ভারত কমপ্লিট। কিন্তু এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, কারণ ড্রপ আউট হয়, সেটাকে আবার করতে হয়। সুতরাং স্বচ্ছ ভারত যে পুরো টাকাটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে দেওয়ার, এবং যেটা থেকে আমরা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছি কাজের বিনিময়ে, সেটা প্রায় বন্ধ হয়ে যাবে। এই যে গ্রামীণ উন্নয়নগুলোর যে পাইলট প্রজেক্টগুলো, সেইটা বন্ধ করে যারা শুধু ভোটের জন্য বাজেট করবে, আর সেটা যদি তার দিকে ধারণায় ব্যাখ্যা করে বোঝাবার চেষ্টা হবে, আমার তো মিলছে না। সুব্রতদা বলছে যে তার অভিজ্ঞতা এবং পরপর কেন্দ্রীয় সরকারের কয়েকটা সিদ্ধান্ত যেটা জনমুখী শব্দটার সঙ্গে যায় না। আমি দ্রুত একবার এই মুহূর্তে যারা টেলিভিশন সেটের সামনে এসেছেন তাদের জন্য দেখাবো যে চাকুরিজীবীদের ক্ষেত্রে ঠিক কি কি দিল এই বাজেট। আবার বলছি, অগমেন্টেড অ্যানিমেশনের মাধ্যমে দেখাবো। বার্ষিক 2.5 লক্ষ টাকা পর্যন্ত আয়, এর আগে কোনো কর ছিল না, কোনো পরিবর্তন হচ্ছে না এক্ষেত্রে, এখনও দিতে হচ্ছে না। 3 লক্ষ টাকায় আসি, 3 লক্ষ টাকা পর্যন্ত আয় এতদিন কর দিতেন 2600 টাকা, এখন আর কোনো কর লাগবে না, অর্থাৎ আপনার বছরে 2600 টাকা নেট বেঁচে গেল। 4 লক্ষ টাকায় আসি, 4 লক্ষ টাকা পর্যন্ত করযোগ্য আয়ে ট্যাক্স ছিল 7800 টাকা, এখন যেটা 0, অর্থাৎ 7800 টাকা আপনি সাশ্রয় করছেন। 4.5 লক্ষে আসি, 4.5 লক্ষ টাকা পর্যন্ত আয় বার্ষিক কর ছিল 10,400 টাকা, যেটা এখন 0, অর্থাৎ বছরে আপনার বাঁচবে 10,400 টাকা। 5 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা পর্যন্ত আয় এতদিন কর গুনতে হতো 13,000 টাকা বছরে, এবার যেটা 0 হয়ে যাওয়ায় আপনার লাভ হলো নেট 13,000 টাকা। এবার আরেকটা সম্ভাবনায় আসবো, 10 লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে আপনি 1 টাকাও কর না দিতে পারেন। কিভাবে এটা সম্ভব? আসুন আরও একবার অগমেন্টেড অ্যানিমেশনের মাধ্যমে আপনাদের দেখাই। ধরুন 10 লক্ষ টাকার মধ্যে আপনি 80Cর আওতায় 1.5 লক্ষ টাকা বিনিয়োগ করছেন, বছরে হোম লোনের ওপর সুদ গুনছেন 2 লক্ষ টাকা, ন্যাশনাল পেনশন স্কিম বা NPS এর আওতায় আপনি আরও 50,000 টাকা, যেটা সর্বোচ্চ, বিনিয়োগ করছেন। এর সঙ্গে আপনি আরও 50,000 টাকার মেডিক্লেম আপনার এবং গোটা পরিবারের জন্য যোগ করলেন, এবং অবশ্যই স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 টাকা, 40 থেকে এবারই বেড়ে হয়েছে 50,000 টাকা। সব মিলিয়ে বিনিয়োগের অঙ্ক দাঁড়ালো 5 লক্ষ। 10 লক্ষ থেকে এই 5 লক্ষ বাদ দিয়ে আপনার করযোগ্য আয় এসে দাঁড়ালো 5 লক্ষে, অর্থাৎ আপনাকে আয়কর গুনতে হবে না। তবে হ্যাঁ, একটা ফ্যালাসিও আছে এক্ষেত্রে, যে মানুষটার 10 লক্ষ টাকা আয়, সেই মানুষটা কি করে 5 লক্ষ টাকা বিনিয়োগ করতে পারবেন? আদৌ কি সেটা সম্ভব? তবে হ্যাঁ, একই পরিবারে যদি স্বামী স্ত্রী দুজনেই করযোগ্য আয় করেন, সেক্ষেত্রে অবশ্য ভিন্ন কথা। পক্ষে বিপক্ষে তর্ক বিতর্কের শেষে আপনাদের দেখাবো নানা মুহূর্ত। প্রত্যেকবার বাজেটের দিন আপনাদের যেটা দেখাই, কখনো নরেন্দ্র মোদীর নামে স্লোগান, কখনো ফিল্মের ডায়লগ, আবার কখন স্লিপ অফ টাং। দেখুন, প্রত্যক্ষ কর নিয়ে আলোচনা করলেন, কিন্তু সেখানে কিছু বললেন না। দেশজুড়ে যখন গুঞ্জন শুরু হলো, ঠিক তখনই আস্তিন থেকে তাসটা বের করলেন পীযূষ গোয়েল। নজিরবিহীনভাবে বাজেটের ক্লাইম্যাক্সে 5 লক্ষ পর্যন্ত করযোগ্য আয়ে ছাড়ের ঘোষণা করলেন টিম মোদির এই গুরুত্বপূর্ণ সদস্য। আর তখনই মোদি মোদি স্লোগানে মুখরিত হলো লোকসভা। যে ছবিকে সামনে রেখে মোদি সরকার তাদের ঢাক পেটাচ্ছে বলে বিরোধীদের একাংশের অভিযোগ, সেই উড়ির সংলাপও ফিরে এলো বাজেট বক্তৃতায়। अभी हाल में आप सबने शायद देखिए, मेरे को तो
पूरी पिक्चर देखने का सौभाग्य मिला। जो मजा आया, जो जोश था उस हॉल के अंदर। অপারেশনের ঠিক আগে এই ধরনের ডায়লগ শোনা গিয়েছিল মেজর বিহানের গলায়। মোদী সরকারের অন্তর্বর্তী বাজেটেও ফিরে এলো উড়ি। अब उरी देखने के बाद कुछ तो सिनेमा हॉल्स के प्रति भी और सिनेमा देखने वाले सभी जनता के प्रति संवेदना की भावना स्वाभाविक रूप से आती है। বাজেট বক্তৃতা দিতে এদিন প্রায় 2 ঘন্টা সময় নিয়েছেন পীযূষ গোয়েল, যাকে অনেকেই বলছেন নজিরবিহীন। বক্তব্য রাখতে গিয়ে অন্তত 15 বার জলের গ্লাসে চুমুক দিতে দেখা গিয়েছে ভারপ্রাপ্ত অর্থমন্ত্রীকে। গ্র্যাচুইটি 10 লক্ষ থেকে বেড়ে 30 লক্ষ হলেও বাজেট বক্তৃতায় অবশ্য অন্য তথ্য দেন গোয়েল। ग्रेचुटी के भुगतान की सीमा को 10 लाख से बढ़ाकर 20 लाख रुपए कर दिया। ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী যখন নোট বাতিল ও কালো টাকা নিয়ে বলছিলেন তখন জোরে জোরে হাসছিলেন তৃণমূল সাংসদরা। বাজেট বক্তৃতা থামিয়ে জানিয়ে মুখ খোলেন গোয়েল। माननीय प्रधानमंत्री जी ने एक बार जिक्र किया था, शायद रामलीला की याद फिर एक बार सबको आ रही है। গত বছরের ফেব্রুয়ারিতে কংগ্রেস নেত্রী রেণুকা চৌধুরী প্রসঙ্গে রাজ্যসভায় এরকমই একটি মন্তব্য করেছিলেন নরেন্দ্র মোদী। अध्यक्ष जी, सभापति जी, रेणुका जी को आप कुछ मत कीजिए। सभापति जी, मेरी आपको प्रार्थना है, रेणुका जी को कुछ मत कीजिए। रामायण सीरियल के बाद ऐसी हंसी सुनने का आज सौभाग्य मिला। যদিও বাজেট বক্তৃতা চলাকালীন হাসির ব্যাখ্যা দিয়েছেন তৃণমূল সাংসদরা। পীযূষ গোয়েল যা বলছিলেন আর তারপর যেভাবে বিজেপির তরফ থেকে হই হুল্লোড় নাচানাচি করছিল, এটা আমাদের খুব হাস্যকর বলে মনে হয়েছে। ওই জন্য আমাদের কল্যাণ ব্যানার্জি, আমাদের চিফ হুইপ, আমরা সবাই হাসছিলাম। এদিন গোয়েলের বাজেট বক্তৃতা চলাকালীন বারবার সজোরে টেবিল চাপড়াতে দেখা যায় নরেন্দ্র মোদীকে। গোয়েল যখন তার কথা বলে সেই সময়ও একইভাবে প্রতিক্রিয়া দেন প্রধানমন্ত্রী। মোদীর মতো বিজেপির বাকি সদস্যরা টেবিল চাপড়ে স্লোগান তুললেও সেই পথে হাঁটতে দেখা যায়নি নীতিন গডকরিকে। প্রায় 2 ঘন্টা ধরে গোয়েল যখন প্রতিশ্রুতির ফুলঝুরি ছোটাচ্ছেন তখন আগাগোড়া নির্লিপ্ত দেখাচ্ছিল ডান দিকে বসা গডকরিকে। আর তার এই বডি ল্যাঙ্গুয়েজ থেকে অনেকেরই মনে পড়ে যাচ্ছে সাম্প্রতিককালে তার একটি ইঙ্গিতপূর্ণ মন্তব্য। सपने दिखाने वाले लोग, नेता लोगों को अच्छे लगते हैं, पर दिखाए हुए सपने अगर पूरे नहीं किए तो जनता उनकी पिटाई भी करती है। বাজেট ঘোষণা শুনে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়নি গোয়েলের বাপাশে বসা লালকৃষ্ণ আডবাণীকেও। ট্রেজারি বেঞ্চের সাংসদরা যখন মোদি মোদি স্লোগান তুলছেন তখনও চুপচাপ বসেছিলেন বিজেপির লৌহ পুরুষ। বিজেন্দ্র সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ, নয়াদিল্লি। ঘণ্টাখানেক সঙ্গে সুমন নিবেদন করছে আধুনিক টিএমটি বার্স, ভরসা হমেশা। পার্টনার বাই রাজা গোল্ডেন মারি বিস্কিটস, সোনালী স্বপ্নের স্বাদ চিরন্তন। সুরক্ষা ডায়াগনস্টিক, 26 বছর ধরে সবার সুস্থ থাকার ঠিকানা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। ডাফ অ্যান্ড ডাটের বাঞ্চ ট্রান্সলেশন মানেই তুলসী প্রকাশনী। গঙ্গোত্রী, কাচ্চিখানে সর্ষের তেল এবং শুদ্ধ মশলা। অশোকা ফুটওয়্যার, পরলেই জানবেন